তপ্ত গরমে অতিষ্ঠ জনজীবন। মাত্র পরীক্ষা শেষে মেডিকেল কলেজ থেকে বেরিয়েছে তাজিন, সাথে ফ্রেন্ড সার্কেল। মেডিকেল কলেজের বিপরীত সাইডে একটা ক্যাফে গিয়ে বসলো তারা। তাজিন চেয়ারে বসতে বসতে বলল, বালের পরীক্ষাই প্যারা, জাস্ট অতিষ্ঠ হয়ে গেছি। পুনরায় হাঁক ছেড়ে ডাকলো ক্যাফের হেল্পহ্যান্ডকে। এই রাকিব, ঠান্ডা নিয়ে আয়, ঝটপট যা। জাদিদ এর কথায় তাজিন ভ্রুকুটি করে শুধালো, কোন আনন্দে তোদের মতো বেয়াদবদের আমি ট্রিট দিব? আনসি দুঃখী দুঃখী মুখে বলল, তুই এভাবে বলতে পারলি আমাদের? কলিজা কাঁপলো না? বিশ্বাস করো আরশি, চিরুনি একটুও কাঁপেনি। সোজাসাপটা স্বীকারোক্তি তাজিনের। এতে খেপে গেল আনসি। ধুম করে কিল বসিয়ে দিল তাজিনের পিঠে। তাতে দাঁত চেপে বলল, তাজিনের বাচ্চা, ওটা আরশি চিরুনি না, আনশি। আনশি হবে। আই এম নট আরশি চিরুনি। অশিক্ষিতের দল। ততক্ষণে ওদের যার যার পছন্দের খাবার চলে আসলো। তাজিন ঠান্ডা পানি দ্বারা নিজের শুষ্ক গলাটা ভিজিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি আরশি, তুই? ওরা ফোঁস করে শ্বাস ফেলল। এই ছেলেটার সাথে পেরে ওঠা যায় না। তাজিন কাচ্চি খেতে খেতে ফোন বের করে মেসেজ দিল যারাকে। সিন হলো না, তাই কল লাগায় মেয়েটির ফোনে। কিছুক্ষণের মধ্যে রিসিভ হলো ফোনটি। হাওয়ার ন্যায় ভেসে আসে রিনিনে গলার স্বর। আসসালামু আলাইকুম। পরীক্ষা শেষ হয়েছে। হ্যাঁ, কি করছো এখন? এই তো বসে আছি। আপনি কি করেন? যারার জড়ানো কণ্ঠ শুনে তাজিনের ললাটে ভাঁজ পড়ল। প্রশ্ন করে বলল, কি হয়েছে তোমার? কণ্ঠস্বর এমন লাগছে কেন? কিছু হয়নি তো, আপনি বেশি ভাবছেন। হাসি হাসি মুখে বলল যারা। তাজিনের কপালের ভাঁজ আরও বৃদ্ধি পেল। সে স্পষ্ট বুঝতে পারছে মেয়েটির কণ্ঠ কাঁপছে। তাজিন জানতে চেয়ে বলল, কোথায় তুমি, ভার্সিটিতে? না, বাসায় আজকে যাইনি। আচ্ছা রাখছি। গম্ভীর স্বরে বলে ফোনটি কেটে দিল তাজিন। যারা স্বস্তির নিঃশ্বাস ফেলে অবহেলায় ফোনটি রেখে দিল পাশে। কাল থেকে জ্বরে ভুগছে বেচারি, তবে সে কথা বলল না ছেলেটিকে। দেখা যাবে পরীক্ষা টরীক্ষা ফেলেই চলে আসবে। তাজিন অর্ধেক খাবার প্লেটে রেখেই উঠে দাঁড়ালো। ওকে হঠাৎ খাওয়া ছেড়ে উঠে দাঁড়াতে দেখে আনসি বলল, কোথায় যাচ্ছিস? তোরা খা, আসছি আমি। ওকে কিছু বলতে না দিয়ে গটগট করে বেরিয়ে গেল। বাকিরা একে অপরের দিকে তাকিয়ে রইল। এভাবে চলে যাওয়ার কারণ কেউ বলল না। নিউ ইয়র্ক হসপিটাল। ডক্টররা ছোটাছুটি করছে তাইসিরের কেবিনে। সকাল থেকে রেসপন্স করছে তাইসির। চোখ খুলে চায়নি এখনও, শুধু শরীর নাড়াচাড়া করছে। ডক্টর জানিয়েছেন খুব শীঘ্রই সেন্স ফিরবে তার। আর এতেই খুশির জোয়ার মির্জা বাড়ির সদস্যদের মধ্যে। ভর দুপুরে লাগাতার কলিং বেলের শব্দে স্ত্রীকে হাঁক ছেড়ে ডাকলেন কবির রিজভী। কিন্তু ভদ্র মহিলার কোনো সাড়া শব্দ না পেয়ে বিরক্ত হয়ে নিজেই এগিয়ে গেল দরজার কাছে। দরজা খুলেই দেখতে পেল তাজিন দাঁড়িয়ে রয়েছে। এই সময় ছেলেটিকে দেখে তিনি ভ্রু কুঁচকালো। জানতে চেয়ে জিজ্ঞেস করল, তুমি এই সময় এখানে? তাজিন মনে মনে বিরক্ত হলেও মুখে কিছু বলল না। লোকটি প্রথম থেকেই তাকে তেমন পছন্দ করে না। মুখে না বলেও এটা ঢের বুঝতে পারে তাজিন। কথাবার্তায় কেমন অনিচ্ছা অনিচ্ছা ভাব, সেটা গায়ে মাখল না তাজিন। সংসার করবে বউয়ের সাথে, শ্বশুরদের কি করবে? বউ করে একবার শুধু নিক, তারপর এ বাড়িতে ভুলেও পা মারাবে না সে। মনে মনে কঠিন কয়েকটি গালি দিয়ে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, যারা নাকি অসুস্থ, তাই দেখতে এলাম। ভেতরে ঢুকতে দিবেন না? এখন ভেতরে ঢুকতে দিবেন না? এখন থেকেই চলে যাব? যারা অসুস্থ, কথাটা সম্পূর্ণ আন্দাজে বলল তাজিন। কবির রিজভী বিরক্ত হলো, গম্ভীর গলায় বলল, ভেতরে এসো। তাজিন ঢুকে গটগট করে সিঁড়ি বেয়ে চলে যায় যারার রুমের দিকে। কবির রিজভী কটমট করে তাকিয়ে রইল ওর পথপানে। যারা জ্বরে বেহুশের মতো পড়ে রয়েছে। কপালে জলপট্টি দেয়া, সেটা কিছুক্ষণ আগে সাহারা দিয়ে গিয়েছেন। তাজিন দরজা ঠেলে ভেতরে ঢুকলো। যারাকে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখে বুকটা ধক করে উঠল। আস্তে ধীরে গিয়ে বসলো মেয়েটির মাথার কাছে। নির্দ্বিধায় হাত বাড়িয়ে দিল মেয়েটির ললাটে। চমকায় তাজিন। জ্বরে পুড়িয়ে দিচ্ছে মেয়েটির শরীর। আকস্মিক উষ্ণ ললাটে শীতল স্পর্শে গায়ে কাটা দিয়ে উঠিয়ে যারার ধুম করে চোখ মেলে চাইল। তাজিনকে দেখে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। তার ভাবনাকে সত্যি করে ঠিক হাজির হলো ছেলেটি। উঠে বসতে চাইলে তৎক্ষণাৎ উঠতে পারল না মেয়েটি। তাজিন জোরপূর্বক শুইয়ে দিতে দিতে বলল, এই তুমি ঠিক আছো? এভাবে আর কি কি লুকিয়ে রাখো আমার থেকে? কই লুকায়? তার আগেই তো আপনি ধরে ফেলেন সব। মিনমিনে গলায় বলল যারা। তাজিন দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, এভাবে ধোকা দিয়ে রাখো আমায়? কতদিন ধরে জ্বর নিয়ে পড়ে রয়েছে বিছানায়, একবার বলা যেত না? আমি অসুস্থ আর আপনি বকছেন আমাকে?
ঠোঁট উল্টে বলল যারা। তাজিন কথা বলল না। টি টেবিলের উপর থেকে ফার্স্ট এড বক্স থেকে থার্মোমিটার এনে মেয়েটির দুগালে চাপ দিয়ে থার্মোমিটারটি ঢুকিয়ে দিল। তাহিরা বিরক্ত হয়ে তাকিয়ে রইল। এই হলো ডক্টর ছেলেকে ভালোবাসার ফলশ্রুতি। এসেই ডক্টর গিরি শুরু করেছে। এই ইতর ছেলেকে ভালোবেসে মাইনকা চিপায় পড়েছে সে। এসেছে কোথায় মিষ্টি মিষ্টি কথা বলবে তা না করে। তাজিন থার্মোমিটার বের করলো। 102 জ্বর। ওষুধগুলো চেক করে দেখলো। দুপুরে ওষুধ খেয়েছো? গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো তাজিন। যারা উত্তর দিল না। অভিমানী চোখে তাকিয়ে রইল। ওকে চুপ থাকতে দেখে ধমকে ওঠে তাজিন। চুপ করে আছো কেন, ইডিয়েট? আচমকা ফুপিয়ে উঠল যারা। তাজিন বুক ফুলিয়ে শ্বাস ফেলল। মেয়েটির জলপটি আবার ভিজিয়ে রাখলো মেয়েটির কপালে। চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল, তুমি বুঝবে না জান, তোমাকে এই অবস্থায় দেখে আমার ঠিক কি ফিল হচ্ছে। কেন শুনো না আমার কথা? তোমার কি মনে হয় আমি জানি না কিভাবে বেঁধেছো এই জ্বর? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়ের আগে সম্পর্কটা ভালো চোখে দেখছেন না কবির রিজভী। একে অপরের সাথে দেখা করা, বাসায় আসা যাওয়াটাও ভালো লাগে না তার কাছে। তাছাড়া ভালো না জানার যথেষ্ট কারণ রয়েছে। এই জেনারেশনের ছেলেমেয়েরা সম্পর্কের নামে পাপ কাজে লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত। আজকাল খবরের কাগজ কিংবা ফেসবুকে চোখ রাখলেই দেখা যায় বেহাল্লাপনার আর প্রেম ভালোবাসার নামে নোংরা গল্পের ইতিহাস। তরুণ প্রজন্ম আবেগের বশে হারিয়ে ফেলেছে নিজেদের যৌবনতা। অন্ধকারে ঠেলে দিচ্ছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। এখন তো আবার ট্রেডিশন চলছে। বেহাল্লাপনার মাস ফেব্রুয়ারি মাস। কোনায় চিপায় চালাচ্ছেন নিজেদের অনৈতিক মুহূর্ত। আবেগের বসে ভুল পথে পা বাড়াচ্ছে তরুণ তরুণী। পালিত করছে ভালোবাসা দিবসের নামের বেহায়া দিবস। হাজার প্রেমিকা নিজের সতীত্ব হারিয়ে ফেলেছে প্রেমিক পুরুষ দ্বারা। উত্তেজনার বশে হারিয়ে ফেলে নিজেদের ধ্যান জ্ঞান। কবির রিজভীর মতে আগে বিয়ে করো, তারপর যত ইচ্ছে প্রেম করো, কিন্তু বিয়ের আগে না। যারাকে নিষেধ করেছে যতদিন না বিয়ে হচ্ছে একে অপরের থেকে দূরে থাকতে। তিনি চায় না মেয়ে ভুল কিছু করে বসুক। এমনিতেই তাজিনকে তেমন একটা পছন্দ নয় তার। কেন পছন্দ নয় জানেন না তিনি। মেয়ের মুখের দিকে তাকিয়ে ওদের সম্পর্কটা মেনে নিয়েছে সে। তাজিন বাসায় আসায় অসন্তুষ্ট হন ভদ্রলোক। তাজিনের পিছু পিছুই চলে এসেছিলেন তিনি। দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন তাজিনের শাসন। তারপর নিঃশব্দে চলে গেলেন ওখান থেকে। যারার কান্না থেমে যেতে দেখে তাজিন চোখ ছোট ছোট করে শোধায়, থামলে কেন? এনার্জি শেষ? কামলা নিয়ে আসি কেঁদে এগিয়ে দেবার জন্য? ভরকায় যারা। ঠোঁট উল্টে ফেলল সে। অভিমানী কণ্ঠে বলল, আমার কান্নার দেখে হাসছেন আপনি, একটু কষ্ট হচ্ছে না? একটুও না? বিশ্বাস করো জান, একটুও লাগছে না। বরং এই যে ঠোঁট ফুলিয়ে কাঁদছো, আরও দেখতে ভালো লাগছে। ইচ্ছে করছে টুক করে খেয়ে ফেলি। যারার অভিমান দৃঢ় হলো। জ্বরের কম্পিত কণ্ঠে বলল, আপনি আমাকে একটু ভালোবাসেন না। ভালোবাসলে এভাবে ঠাট্টা করে হাসতেন না। তখন থেকে বকেই চলেছেন। আমার বন্ধুদের দেখেছি, ওরা একটু ব্যথা পেলেও ওদের বয়সনগুলো চোখের পানি নাকের পানি এক করে ফেলে। ভালোবাসা দিবসে ফুল দিয়ে জানিয়েছে ভালোবাসার কথা, আর আপনি একটা চকলেটও দেননি চকলেট দিতে। একটুও ভালো না আপনি, আস্ত একটা পচা আপনি। কথাগুলো বলে হাঁপিয়ে ওঠে যারা। জ্বরে পুড়িয়ে দিচ্ছে মেয়েটির সমস্ত শরীর। চোখে মুখে অভিযোগ, অভিমান। কিভাবে পারল তাজিন ভ্যালেন্টাইন ডে একটিবার উইশ না করে? একটা গোলাপ পায় না সে? এ প্রথম ভালোবাসা দিবস তাদের, অথচ একবারও উইশ করতে পারল না। তাজিন দেখলো মেয়েটির অভিমানী মুখশ্রী। ঝুঁকে মেয়েটির ললাটে দৃঢ় চুমু খেলো। মেয়েটির কানের কাছে মুখটা এনে ভারী গলায় বলল, তোমাকে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড ভালোবাসি আমি। তাই আমার জন্য কোনো ডের প্রয়োজন পড়ে না। তুমি প্রতি সেকেন্ড স্পেশাল আমার কাছে। এইসব নির্লজ্জ দিবসের প্রয়োজন নেই আমাদের। তোমাকে কতটা ভালোবাসি আই হোপ তুমি বুঝতে পেরেছো। বাকিটা না হয় বিয়ের পরেই বুঝিয়ে দিব। ব্যাস, এই সামান্য কথাটিতেই সন্তুষ্ট যারা। সে জানিয়ে সামনের এই লোকটা মারাত্মক ভালোবাসে তাকে, তবে মুখে বলল, এসব মন ভোলানো কথায় আমাকে ভোলাবেন না। আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা, ভালোবেসে মন ভোলানো কাজ করলে হবে? ভ্রু কুচকাল মেয়েটি। জানতে চাইল, মানে? যারা খাটের সাথে হামা দিয়ে বসা। তাজিন মুখোমুখি বসা ছিল, আর একটু এগিয়ে মধ্যকার দূরত্ব ঘুচিয়ে ফেলল। অতঃপর বলল, চোখ বন্ধ করে আমার দিকে ফিরে থাকো, ম্যাজিক দেখাই। কিসের ম্যাজিক? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে যারা। তাজিন মেয়েটির মুখের কাছে ফিসফিস করে বলল, চোখ বন্ধ করে আমার দিকে ফিরে থাকো, ম্যাজিক দেখাই। শিরায় শিহরণ জাগার ম্যাজিক, মন চাঙ্গা করার ম্যাজিক। এখন মুখটা বন্ধ করো, নো ডিস্টার্ব।
জাস্ট ক্লোজ ইউর আইস। কৌতূহলী হয়ে যারা সত্যি সত্যি চোখ বন্ধ করলো। আসলে সে বুঝতে চায় তাজিন কি এমন ম্যাজিক দেখাতে চায় তাকে। ওকে চোখ বন্ধ করতে দেখে তাজিনের ঠোঁটে হাসি ফুটে উঠল। পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল যারার দিকে। দৃষ্টি দিল মেয়েটির অধরে জ্বরের তীব্রতায় শুষ্ক হয়ে আছে। তাজিন ধীর গতিতে এগিয়ে গিয়ে মেয়েটির জ্বরে উষ্ণতায় শুষ্ক অধরে নিজের অধর স্থাপিত করল। আকস্মিক এহেন কাজে ভরকায় চমকায় যারা। চোখ দুটো বড় বড় করে তাকালো। এ ছিল অসভ্য ইতর ছেলেটির মনে। তাজিন থেমে নেই। মেয়েটির শুষ্ক কোমল অধরে নিজের পৌরুষালিক কাজে অধরের ঘর্ষণে পিষ্ট করল। কোমল অথচ দৃঢ় সেই স্পর্শ। যারা অনুভব করলো তার শরীরের সমস্ত শক্তি শুষে নিচ্ছে ক্রমাগত। তাজিনের অধরের আদরের স্পর্শে কেমন নেতিয়ে পড়ল সে। অতপর আবেশে চোখ বন্ধ করে দেয় মেয়েটি। অনুভব করল প্রেমিক পুরুষের স্পর্শ। তাজিন লম্বা একটি চুমু খেয়ে ছেড়ে দিল মেয়েটির অস্ত্রজোড়া। যারা সঙ্গে সঙ্গে মাথাটি নুইয়ে গলার চিবুকে ঠেকালো। লজ্জায় আড়ষ্ট হয়ে হাঁসফাঁস করল। তাজিন ওর অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটির থুতনি ধরে মুখটা উঁচু করলো। যারা লজ্জায় চোখ খিচে রেখেছে, মনে হচ্ছে তাকালেই অনর্থ ঘটে যাবে। তাজিনের নেত্রমণি আটকে গেল মেয়েটির কম্পিত অস্ত্রে। লাল হয়ে আছে। তাজিন ওর কপালে গালে আলতো ছুঁয়ে দিল নিজের অধর। হাসকি স্বরে বলল, চোখ খোলো জান। যারা ফট করে চোখ খুলে তাকালো। তাজিন তাকিয়েছিল আগে থেকেই। চোখাচোখি হলো তাজিনের নেশাতুর চোখে। যারার মনে হচ্ছে সে তলিয়ে যাচ্ছে ক্রমশই সেই গভীর নেশাক্ত দৃষ্টিতে। চোখ নামিয়ে নিল মেয়েটি। ওকে দৃষ্টি লুকাতে দেখে তাজিন ভ্রু নাচিয়ে বলল, এতক্ষণ ধরে পাখির ন্যায় কিচির মিচির করে জানান দিলে আমি নাকি একটুও ভালোবাসি না তোমাকে। এখন হয়নি বুঝি? বুঝতে পারছি এইটুক আদরে পোষাচ্ছে না। কাছে আসো, একবারে ফুল ডোজ দিই। তাজিনের বেফাস কথায় যারা ছিটকে কিঞ্চিত দূরে সরে যায়। তাজিন ওকে জব্দ করতে পেরে আনন্দিত। এটাই তো সে চেয়েছে। মেয়েটি একটু চুপ থেকে ভুলভাল কথা বন্ধ করুক। ছেলেটির হাসি দেখে কটমট করে তাকালো যারা। কিছু বলবে তার আগেই রুমে উপস্থিত হলো সাহারা। তাজিন তার সাথে কুশল বিনিময় করে তাকালো জাহরার দিকে। মেয়েটির দৃষ্টি তার দিকেই ছিল। চোখাচোখি হতেই চোখ মারল তাজিন। হকচকিয়ে গেল মেয়েটা। তাজিন নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে বসিয়ে টিভি অন করে খবর দেখছিল কবির রিজভী। তাজিন গিয়ে তার বিপরীত সোফায় বসে। কবির রিজভী কারো উপস্থিতি অনুভব করে চাইল। তাজিনকে দেখে তার শীতল দৃষ্টি গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টিতে পরিণত হলো। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না। কেন করেন না সেটাও জানি। কারণ আমি রাজনীতির সাথে জড়িত। আরও একটা কারণ, আমি আপনার মেয়ের থেকে বয়সে ছোট। এম আই রাইট? প্রথম অ্যান্সার হ্যাঁ, আমি যুব সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করি, দ্যাটস ইট। রাজনীতি আমার ক্যারিয়ার না। আর দ্বিতীয় কথা হলো, আমি ওর আহামরি ছোট নই যে মানতে পারছেন না। জাস্ট 1 ইয়ার ব্যবধান। যেহেতু ওকে আমার বুকের বাঁ পাশে স্থান দিয়েছি, ও যদি আমার দ্বিগুণ বড় হয়, আই ডোন্ট কেয়ার। ওকে আমার হতেই হতো। আর একটা কথা ক্লিয়ার করতে চাই, আমাদের যেদিন মনে হবে আমরা একে অপরের ছাড়া থাকতে পারছি না, বিয়ে করা প্রয়োজন, সেদিন সেটা আমরাই জানাবো। কাজেই আমি বলবো ট্রাস্ট করে দেখতে পারেন। ভরসাহীন হবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। গমগমে গম্ভীর গলায় নিজের বাক্য শেষ করে লম্বা লম্বা পা ফেলে চলে গেল তাজিন। তাজিনকে যে সে পছন্দ করে না এটা ধরে ফেলায় কবির রিজভী কিছুটা বিব্রত বোধ করল। তবে তাজিনের কথায় ভদ্রলোক সন্তুষ্ট। স্বস্তি পেল যেন। গধূলিবেলা সূর্যের উত্তপ্ত রোদের প্রখরতা কমে পশ্চিমে হেলে পড়েছে। পশ্চিমে হেলে পড়া সূর্যের চারপাশে ছড়িয়ে রয়েছে লাল রং আর রোশনি। তাহিরা বেরিয়েছে ঘুরতে। সাথে রয়েছে কাজিন মহল, আরও রয়েছে তাদের বন্ধু বান্ধব। তাহিরা আসতে চায়নি, তবে কে শোনে কার কথা। একদম টেনে হিস্ট্রি নিয়ে এসেছে বোনেরা। তাহিরা আর একটি 8 বছরের মামাতো বোন নিয়ে কিছুটা পেছনে হাঁটছে আর গল্প করছে। তাহিরা অবশ্য হ্যাঁ উত্তর দিয়েছে। ওকে পেছনে হাঁটতে দেখে বুশরা এগিয়ে গেল তাহিরার দিকে। ললাটে ভাঁজ ফেলে শুধালো, কিরে, পিছন পিছন হাঁটছিস কেন? শরীর খারাপ লাগছে? না আপু, এমনি মেঘনার সাথে গল্প করছিলাম। তোমরা হাঁটো না, আমি আসছি। মুখে হাসি টেনে বলল তাহিরা। বুশরা ওকে তাড়া দিল। একা একা হাঁটতে হবে না, আমাদের সাথে জয়েন হবে।
তাহিরা মাথা নাড়িয়ে ওদের সাথে হাঁটতে লাগলো। গতকাল রাত হয়ে গিয়েছিল ঢাকা আসতে। বিয়ে বাড়ি মানুষের কোলাহলে রাতে ঘুমোতে পারেনি ঠিকঠাক। ফলশ্রুতি দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সেখান থেকেই তুলে নিয়ে এসেছে। মূলত কাল বুস্টার বিয়ে চলে যাবে, তাই তাকে সহ কাজিনরা একসাথে ঘুরতে বের হয়েছে। তাহিরা খেয়াল করে দেখলো একটা ছেলে ঘুরে ফিরে তাকেই দেখছে। না, কোনো অশ্লীলতা নেই সেই দৃষ্টিতে, কেমন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে। তাহিরা বলল না কিসের মুগ্ধতা এই অচেনা ছেলেটির চোখে। তাহিরা আরও খেয়াল করলো তার বয়সী একটি মেয়ে তাকে দেখে ছেলেটির সাথে কিছু একটা বলাবলি করছে। তাহিরা বিরক্ত হয়ে ওদের পেছনে ফেলে বুসরার সাথে কিছুটা সামনে গেল। চারিদিকে কত সুন্দর প্রকৃতির সমাহার। অন্য কোনো সময় হলে এই সৌন্দর্যে হারিয়ে যেত তাহিরা। আজ এত মুগ্ধতা ছুঁতে পারছে না মেয়েটির মনস্থল। সেখানে পৌঁছানোর পথ যে 1 মাস আগেই বন্ধ করে দিয়েছে সে নিজের হাতে। পার্কের একটি নিরিবিলি স্থানে ঘাসের উপর গোল হয়ে বসলো সবাই। বসার আগে ঝাল দিয়ে ফুচকা অর্ডার করতে ভুলল না মেয়েরা। কিন্তু দূরে এক দম্পতি খুনসুটি করছে। তাহিরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। চক্ষুদয়ে উদয় হলো তাইসিরের গম্ভীর মুখ। বুকের ভেতর ধক করে উঠল তাহিরার। ওর খুব বলতেই ইচ্ছে করছে, একটিবার জিজ্ঞেস করতে ইচ্ছে। এই ছলনা কেন আমার সাথে? এটা কি আমি ডিজার্ভ করি? আমার এই ছোট্ট হৃদয়ে আকাশ সমান যন্ত্রণা দিয়ে খুব খুশি হয়েছেন বুঝি। এমনটা তো না করলেও পারতেন মির্জার সাথে। আচ্ছা মির্জা সাহেব, স্বামীকে ভালোবাসা কি পাপ? যদি হয় আমি সেই পাপ করে ফেলেছি, তবে এই কথা আর বলা হবে না। আর এখন তো আপনি আমার জন্য পাপ। এতদিনে হয়তো প্রতি মুহূর্তে প্রে করব জীবনে কোনো দিন আর দেখা না হোক আমাদের। দীর্ঘশ্বাস ছাড়ল তাহিরা। চক্ষুদয় কোণে ভরে ওঠে অশ্রু জলে। তবে সেটা ঝরতে দিল না তাহিরা। সকলের অগোচরে মুছে ফেলল সে। মেয়েরা তো ফুসকার পাগল, আপনার বেলায় কি ভিন্ন মিস? হঠাৎ অচেনা পুরুষালী কণ্ঠস্বর কানে পৌঁছতেই চমকে ওঠে তাহিরা। সেই অচেনা ছেলেটি তার পাশেই বসে আছে। তাহিরা অবাক হলো, তার পাশে তো বুশরা আপু ছিল। এই লোকটি কখন এসে বসলো? বুশরার এহেন বিবেকহীন কাণ্ডে অসন্তুষ্ট হলো তাহিরা ডান দিকে মামাতো বোনের দিকে চেপে বসলো। ইচ্ছে করছে এক্ষুনি উঠে যেতে, তবে উঠল না ভদ্রতার খাতিরে। তাহিরাকে গুটিয়ে বসতে দেখে ছেলেটা ঠোঁট টিপে হাসলো। তবে থেমে থাকে না ছেলেটি, পুনরায় আবার জিজ্ঞেস করে, আপনি কি ফুসকা পছন্দ করেন না মিস? পছন্দ করি না করি তোর বাপের কিরে? গায়ে পড়া লোক। মনে মনে ভেঙচি কাটলো তাহিরা, তবে মুখে বলল, জি কম করি আর কি। মাথা নাড়ল লোকটা। প্রশ্ন করল, একটা কথা বলি, যদি মাইন্ড না করেন। তাহিরা খুব বিরক্ত হলো। ইচ্ছে করলো এবার সত্যি উঠে যেতে। ছেলেটি অসম্ভব সুদর্শন, স্মার্ট, ভাষাও বেশ মার্জিত। তবুও তাহিরার এই মুহূর্তে তাকে বিরক্ত লাগছে। বড়দের সাথে বেয়াদবি করার স্বভাব যে তার নেই। তাছাড়া লোকটা বেশ দূরত্ব নিয়ে বসে ভদ্র ভাষায় কথা বলছে। তাহিরা মাথা নাড়িয়ে সম্মতি দিল। ছেলেটা সামান্য হেসে বলে, আপনি কি কথা কম বলেন মিস? আসলে গতকাল আসছেন থেকেই দেখছি সব সময় কেমন চুপচাপ থাকেন। তাহিরা অবাক হলো। তার মানে লোকটা কাল থেকেই তাকে ফলো করছে কেন? তবে ওকে কিছু বলতে না দিয়ে বুশরা বলল, আরে অনেক বছর পর এসেছে তাই। দুদিন যাক, ওর বাদরামি একেবারে হাড়ে হাড়ে টের পাবি। সারা জীবন তো শুধু দেখবি, তখন কতটা সহ্য করতে পারিস দেখবো। ছেলেটি হাসে। তাহিরা অবাক হলো বুশরার এহেন কথায়। কেমন যেন রহস্যময় কথাটি। সারা জীবন দেখবে মানে কি? ওকে লোকটাকে কেন সহ্য করতে হবে? তাহিরা বিরক্ত হয়ে তার মাইন্ড ঘুরিয়ে ফেলল। সবকিছু তার অসহ্য লাগছে। তবুও ওদের গল্পে মন দেওয়ার চেষ্টা করল সে। গতকাল রাতে জ্ঞান ফিরে এসেছে তাইসিরের। তবে প্রচণ্ড মাথা ব্যথায় তার ঘন্টা দুয়েকের মধ্যেই ফের জ্ঞান হারিয়ে ফেলে সে। ওর কন্ডিশন দেখে দিশেহারা হলো মির্জা দম্পতি। কেঁদে কেঁদে একাকার করে ফেলেছে সে। ডক্টর জানিয়েছেন গভীর ক্ষতের জন্য কড়া ডোজের মেডিসিন তার শরীরে প্রবাহিত করেছেন। তারপর যেহেতু তাইসির এতদিন এক নাগারে একই স্থানে একইভাবে শুয়েছিল, মাথায় পেন হওয়াটা স্বাভাবিক। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নিউইয়র্কে সময়ের কাটায় সকাল 10:15। ছেলের মাথার কাছে বসে বসে ঝিমোচ্ছে তাবিয়া জাকিব। সারা রাত ছেলের চিন্তায় দু চোখ এক করতে পারেনি ভদ্রমহিলা খেয়াল করল তাইসিরের হাত নাড়াচাড়া করছে। অমনি ঘুম উবে গেল তার। ধরফড়িয়ে উঠে বসলো সে। ব্যাকুল কণ্ঠে ডাকলো ছেলেকে, চোখ খুলো সাফি, দেখো মম দাঁড়িয়ে আছি তোমার কাছেই, তাকাও একবার।
মায়ের কণ্ঠস্বর শুনে দুম করে চোখ মেলে তাকাতে চাইল তাইসের, সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে ফেলল সে। আবারও ডাকলো তাবিয়া জাগে। তাইসের চেষ্টা করলো, তবে তাড়াহুড়ো করে পারল না। দীর্ঘ 1 মাস পর হঠাৎ আলোর রোশনি সহ্য করতে পারল না সে। চোখের পাতাগুলো ভারী ভারী লাগছে। তাইসের আবার চেষ্টা করলো, আস্তে ধীরে চোখ খুলে তাকালো। ততক্ষণে কামরুজ্জামান মির্জা, আহসান সহ আহিলরা সকলেই উপস্থিত হলো সেখানে। প্রথমে চোখ পড়ল মায়ের দিকে, ছলছল চোখে ছেলের দিকে তাকিয়ে। তারপর এক এক করে স্পষ্ট হলো সকলের মগজে। হাত পাগুলো কেমন অবশ অবশ লাগছে। তাইসির উঠে বসতে চাইল। আকস্মিক হাতের ক্যানোলায় টান পড়ে আটকে উঠল তাবিয়া জাকি। হাতে ক্যানোলা দেখে চোখ কুঁচকে আসলো তাইসিরের। হঠাৎ তাইসির ধরতে পারছে না তার সাথে আসলে কি ঘটেছিল এবং কোথায় আছে। মস্তিষ্ক থমকে আছে তার। আবারও মাথা ব্যথা অনুভব করে বিরক্ত হলো সে। দুহাতে মাথার চুল খামচে ধরল। চমকায় তাইসির তার চুল। আবারও তাইসির হাত দিল মাথায়। পরপর দুবার হাতড়ে বুঝলো তার চুল বিলীন। তাইসির মেজাজ হারালো। তার ঘুমের সুযোগ নিয়ে তার চুল কাটার দুঃসাহস কার হলো। মস্তিষ্ক জ্বলে উঠল। তার হিংস্র স্বরে গর্জে ওঠে, কার এত বড় সাহস হলো আমার চুলে হাত দেয়ার? আই সোয়ার তোর হাত এত টুকরা করব গুণেও হিসাব পাবে না। কে দিয়েছে এই দুঃসাহস? অ্যান্সার মি, ড্যাম ইট। ক্রোধে কাঁপছে তাইসের। তার ধারণা তার ঘুমের সুযোগ পেয়ে কেউ এই দুঃসাহস কাজটি করেছে। উপস্থিত সকলেই একে অপরের মুখের দিকে তাকালো। তারা প্রথমে বোঝার চেষ্টা করেছিল তাইসেরের মস্তিষ্কে কী চলছে এই মুহূর্তে। তবে যে এখনও নিজের বর্তমান কন্ডিশন অবগত হয়নি সেটা বুঝতে পারছে তারা। লাইটিং, রং বেরঙের ঝাড়বাতি, মানুষের হৈহুল্লোড় আর কলহরে মুখরিত বৃথা বাড়ি। বিয়েটা কমিউনিটি সেন্টারে হলেও হলুদ হবে বাড়িতেই, তাই গার্ডেনে সাজিয়েছে হলুদের স্টেজ। উচ্চস্বরে এক নাগাড়ে গান বেজে চলেছে বড় বড় 4টে সাউন্ড বক্সে। আর সেই গানে মাতোয়ারা হয়ে জোয়ান বুড়ো হেলে দুলে লাফাচ্ছে ওড়াধরা। তাহিরা আজকে সেজেছে ভিন্ন রূপে। বাঙালি স্টাইলে শরীরে জড়িয়েছে কাঁচা হলুদ শাড়ি। লম্বা চুলের খোপায় মুড়িয়ে রেখেছে তাজা গোলাপের খোপা। মেহেদি রাঙা দু হাতে লাল হলুদ রেশমি কাচের চুড়ি। গোলাপি ঠোঁটে দৃঢ় গোলাপি লিপস্টিক। দেখতে অসম্ভব সুন্দর লাগছে, যে কোনো ছেলে প্রেমে পড়ার মতো। আর ওর এই মুগ্ধ করা রূপ দূর থেকে শ্রবণ কোষে দুটি মুগ্ধ নয়ন। তাকে কেবলাকান্তের মতো তাকিয়ে থাকতে দেখে বন্ধু লাবি বলে উঠল, ভাই তুই যে হারে দেখতেছিস ওকে, চোখ না খুলে পড়ে যায় তোর। গেলে যাক শালা, তোর কি? তুষারের তারা উত্তর শুনে পাশ থেকে মারিতে শুধায়, আমার সমস্যা আছে ব্রো। চোখ বড় বড় করে এতক্ষণ ধরে যাকে গিলছিস বোন হয় সে আমার। তুষার মারিদের কাঁধে হাত রেখে হৈ হৈ করে বলে ওঠে, তোর বোনটা এত মায়াবী চোখ সরাতে পারছি না আমি। এটা কি আমার দোষ বল? পুনরায় আফসোস করে বলল, আরও আগে কেন বললি না রে? তোর যে আস্ত একটা মায়াবতী বোন আছে। আগে দেখলে কি 27 বছর ধরে সিঙ্গেল থাকতাম, কবে ওকে বিয়ে করে মিঙ্গেল হয়ে যেতাম। এতদিনে খালি ছানাপোনা থাকতো। আচ্ছা, তোর বোনটা কি হাসতে পারে না? সব সময় মুখটা অন্ধকার করে রাখে। ও জানে হাসতে ওকে কতটা সুন্দর লাগে। মারিদ তাহিরার দিকে তাকিয়ে দেখল হলুদ খেলছে বোনদের সাথে। মলিন মুখে মিষ্টি হাসি। মারিদ দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই তো সবটাই জানিস তুষার। ছোট মানুষ এত কিছু ঘটে যাওয়ায় ট্রমাটাইসে ভুগছে। তুই পারবি না ওকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। ওর চঞ্চলতা খুব মিস করি আমরা। পারবো দোষ, ওকে আমি এক দেখাতেই আমার বুকের বাবা পাশে জায়গা করে দিয়েছি। ওকে হাসি খুশি রাখতে যা যা লাগে সবটা করব আমি। জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো বুসরার হলুদের অনুষ্ঠান। বুসরাকে হলুদ দিয়ে কাজিন গ্রুপ মেতে উঠেছে হলুদ খেলায়। একে অপরকে ভূত বানিয়ে ফেলেছে হলুদ মাখিয়ে। তাহিরা আর দুটো কাজিন হলুদ নিয়ে ছোটাছুটি করছে একে অন্যের পেছনে। মেয়ের মুখের হাসি দেখে মমিন শিকদার চিন্তামুক্ত হলো। বহুদিন ধরে মেয়েকে এভাবে হাসি খুশি থাকতে দেখেনি। দীর্ঘশ্বাস ছাড়ে সে। তিনি যা করেছেন মেয়ের ভালোর জন্যই করেছেন। তাহিপু, আমার শাড়িটা না খুলে গেছে, তুমি প্লিজ একটু পরিয়ে দাও না। তাহিরা যখন হাঁপাতে হাঁপাতে এসে বুসরার পাশে বসে, ঠিক তখনই শাড়ি হাতের মুঠোয় নিয়ে কাচুমাচু করে দাঁড়িয়ে মেঘনা ডাকে তাহিরাকে। তাহিরা দাঁড়াতে দাঁড়াতে শুধায়, তোকে কে শাড়ি পরতে বলেছে রে পাকা বুড়ি? শাড়ি সামলানোর বয়স হয়েছে তোর? তুমিও বকছো? বর্ণা আপুর কাছে গিয়েছিলাম, দুটো ঝাড়ি মেরে বিদায় করে দিয়েছে। আরে বাবা, তোমরা সকলেই শাড়ি পরেছো,
আমার বুঝি পড়তে ইচ্ছে করে না? অভিমান করে বলল মেঘনা। তাহিরা ওর হাত ধরে ভেতরে যেতে যেতে বলে ওঠে, থাক, আর মন খারাপ করতে হবে না। চল, শাড়ি ঠিক করে দিচ্ছি আমি। তাহিরা মেঘনাকে নিয়ে তার বরাদ্দ রুমে ঢুকলো। সুন্দর করে শাড়িটা ঠিক করে দিয়ে নিজে গেল ওয়াশরুমে। তারও ফ্রেশ হওয়া প্রয়োজন। নিজের কাজ ছেড়ে কক্ষ থেকে বেরোতেই থমকে গেল সে। অপ্রত্যাশিত কিছু কথা শুনে মাথা দুলে উঠল মেয়েটির। ভনভন করে মাথা ঘুরছে, পৃথিবী যেন থমকে আছে তার পাশে। ক্রোধে কাঁপছে তাইসির। তার ধারণা তার ঘুমের সুযোগ পেয়ে কেউ এই দুঃসাহস কাজটি করেছে। উপস্থিত সকলে একে অপরের মুখের দিকে তাকালো। তারা প্রথমে বোঝার চেষ্টা করছিল তাইসিরের মস্তিষ্কে কি চলছে এই মুহূর্তে, তবে যে এখনও নিজের বর্তমান কন্ডিশনে অবগত হয়নি সেটা বুঝতে পারছে তারা। তাইসিরকে উত্তেজিত হতে দেখে কামরুজ্জামান মির্জা এগিয়ে গিয়ে দাঁড়ালো, ওকে শান্ত করতে বলল, শান্ত হও সাফি, তুমি হসপিটালে আসো, অসুস্থ তুমি, মাথায় সেলাই লেগেছে তাই চুল কাটতে বাধ্য হয়েছি আমরা। এত উইক হয়েও না, শান্ত হও। তাইসির ভ্রু কুঁচকাল। তীক্ষ্ণ মস্তিষ্কে চাপ দিতে সব ক্লিয়ার হয়। মনে পড়ে যায় তাহিরার কথা, তার কান্না আকুতি। তাইসির হাতের ক্যানোলা টেনে খুলে ফেলল। আটকে উঠে সবাই তাবিয়া জাকিয়ে ছুটে গিয়ে রক্ত পড়া স্থান চেপে ধরে। কান্নারত কণ্ঠে বলল, কেন পাগলামি করছো সাফি? তুমি জানো তুমি কতটা অসুস্থ, কেন কষ্ট দিচ্ছ আমাদের? মায়ের কান্না দেখে শান্ত হলো তাইসির। আহসানকে উদ্দেশ্য করে বলল, আমার ফোনটা দে। বাধ্য ছেলের ন্যায় আহসান ফোনটি পকেট থেকে বের করে তাইসিরের হাতে দিল। তাইসির ফোনটি হাতে নিয়ে ব্যস্ত হাতে কল লাগায় তাহিরার নাম্বারে। ওপাশ থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ, যে জানান দিচ্ছে কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কপালের ভাঁজ আরও গাঢ় হলো তাহিরার ফোন বন্ধ পেয়ে। রাতেই না সে কথা বলল মেয়েটির সাথে, এখন ফোন বন্ধ কেন বলছে? পরপর বেশ কয়েকবার ফোন করেও কোনো রেসপন্স পায় না তাইসির। আহসান আর আহিলরাজ রিকি বুঝলো তাইসির এত ব্যস্ত হয়ে কাকে ফোন করছে। কামরুজ্জামান মির্জা ললাটে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কি প্রবলেম সাফি? এত অস্থির হয়ে কাকে যেন ফোন করছো তুমি? এত স্ট্রেস নেওয়া ঠিক না তোমার। তাইসির বাবার কথার উত্তর না দিয়ে আহসানকে বলে, ওর ফোন বন্ধ কেন? রাতেও তো কথা বললাম, খোঁজ লাগা, ছটপট কথা বলবো আমি। আহসান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কথা বলার সাহস পাচ্ছে না সে, তবুও থেমে থেমে বলল, গতকাল রাতে কথা বলেননি স্যার, আপনি হসপিটালে আছেন 1 মাস যাবৎ। ম্যামের সাথে আপনার কথা হয়েছে আরও 1 মাস আগে। হতভম্ব হলো তাইসির, বিস্মিত কণ্ঠে বলল, 1 মাস? কি বলছিস এসব? মম, ড্যাড, ও কি বলছে পাগলের মতো? দীর্ঘশ্বাস ছাড়ে তাবিয়া জাকে। কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে শোনে সে 1 মাস যাবৎ ঘুমোচ্ছে, কিংবা 1 সপ্তাহ পর ঘুম থেকে উঠেছে, বিষয়টি অবিশ্বাস্য লাগবে না তার কাছে? তাইসির কেন ব্যতিক্রম হবে? ভদ্রমহিলা ছেলের হাতের ক্ষত স্থানে ওয়ান টাইম ব্যান্ডেজ করতে করতে বললেন, ও ঠিক কথাই বলেছে বাবা, আমরা আজ 1 মাস যাবৎ তোমার সুস্থতার অপেক্ষায় দিন গুনছিলাম। ফাইনালি আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন, তোমাকে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে অশেষ কৃপা। তাইসির অবাক হলো, সে এখানে 1 মাস ধরে পড়ে রয়েছে। তার স্ত্রী? ভেতরটা অস্থির হয়ে ওঠে তার। পুনরায় শুধায়, আহিল আমার আরো কই? তুই কথা দিয়েছিলি কিচ্ছু হবে না তার, কই সে? আহিল আমতা আমতা করে বলল, দেশে আসলে তোকে জানানো হয়নি সাফি। তাইসির গভীর নিঃশ্বাস ত্যাগ করল। ওরা তো আর জানে না তাহিরার পাসপোর্ট সে অনেক আগেই করে রেখেছে। দোষটা তারই, তাই নিজেকে শান্ত করে গম্ভীর গলায় শুধায়, আচ্ছা, ফোন করোকে। ওখানে সবকিছু এখন ঠিকঠাক আছে? ওর কোনো সমস্যা হয়নি তো? তাইসির শান্ত হতে পারছে না। সে না যতক্ষণ মেয়েটির সাথে কথা বলতে পারবে নিজেকে শান্ত করতে পারবে না সে। তাইসির বৃদ্ধা আঙ্গুল দ্বারা কপালে স্লাইড করলো। মাথাটা ভার হয়ে আছে। সে বেডে শুতে শুতে গমগমে গম্ভীর স্বরে বলল, মাহবুবকে ফোন করে ড্যাড, 5 মিনিটের মধ্যে আরোর সাথে কথা বলতে চাই আমি। কামরুজ্জামান মির্জা বেকুবের মতো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের কথা শুনছিল। যেহেতু তাইসিরের বিয়ের কথাটা সে এখনও জানেন না, তাই এতক্ষণের কথোপকথন কিছুই বলতো না সে। প্রশ্ন চোখে চাইল স্ত্রীর দিকে। ভদ্রমহিলা বুঝল স্বামীর চোখের ভাষা, তাই ওদের বিয়ের বিষয়টা সবটাই ক্লিয়ার করে বললেন। অবাকের চরম পর্যায়ে ভদ্রলোক হাঁ করে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। তার ছেলে বিয়ে করেছে আর সেটা সে জানেই না। অসন্তুষ্ট হয়ে বেশ বকাঝকা করতে করতে পকেট হাতড়ে ফোন বের করে মাহবুব
মাহবুব এর নাম্বার বের করতেই বাধা দিলেন তাবিয়া জাকি। নিচু স্বরে কিছু একটা বললেন স্বামীর কানে কানে। তাবিয়া জাকি কি বললেন শোনা না গেলেও কামরুজ্জামান মির্জার মুখশ্রীতে স্পষ্ট রাগের আভাস অতিরিক্ত গম্ভীর সহিত দাঁড়িয়ে আছে। আহিল আহসান জনদের মধ্যে চোখাচোখি কথা হচ্ছে। তাইসিরের তীক্ষ্ণ দৃষ্টিতে এড়ালো না কিছুই। ছোট ছোট চোখে তাকিয়ে রইল সে। এখানে যে কিছু একটা গোলমাল রয়েছে তার তুখর মস্তিষ্ক ধরে ফেলল চট করে। তাইসির জ্বলে উঠল, ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, কি লুকাচ্ছ তোমরা? সত্যিটা জানতে চাই আমি। চমকায় উপস্থিত সবাই। তাবিয়া জাকি এগিয়ে গেল ছেলের কাছে এবং বললেন, কিছু হয়নি সাফি, তাহিরাকে ফোনে পাচ্ছে না, পেলেই কথা বলিয়ে দিবে, ঠিক আছে? তুমি এত উত্তেজিত হও না। আমাকে কি বাচ্চা মনে হচ্ছে তোমার? ভুলভাল গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে রাখবে। সত্যিটা জানতে চাই আমি, কি হচ্ছে কি আমার অগোচরে? নিস্তব্ধতায় জড়িয়ে ফেলল কামরা জোরে। কারো মুখে রানী চুপচাপ নীরবতা পালন করছে সকলে। আহসান সত্যিটা বলতে ভয় পাচ্ছে। ওদেরকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ে গেল তাইসিরের। আহসান বুঝলো তাইসির মাত্রাতিরিক্ত রেগে যাচ্ছে। সত্যিটা না শোনা অবধি শান্ত হবে না। আর এই কন্ডিশনে স্ট্রেস একদমই নেওয়া যাবে না। তাই সে ভয়ে ভয়ে একটি কাগজ এগিয়ে দিল তাইসিরের দিকে। তাইসির কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কি রয়েছে এখানে? আপনি খুলে দেখুন স্যার। তাইসির কৌতূহলী হয়ে নেড়েচেড়ে দেখে, তারপর হাত গলিয়ে ভেতর থেকে একটা কাগজ বের করলো এবং দস্ত হাতে খুলে ফেললো। সেটাতে চোখ বুলাতেই সর্বাঙ্গ জ্বলে উঠল তার। কষ্ট না রাগ ঠিক বুঝতে পারল না তৎক্ষণাৎ। শ্বাস ভারী হয়ে আসে তার। নিঃশ্বাস নেওয়ার ফুসরত আটকে গেল গলায়। দাউ দাউ করে জ্বলে উঠল নেত্রমণি। আবার চোখ বুলায় সেটাতে। গোটা গোটা অক্ষরে জলজল করছে তাহিরা আরজুম নামটি। এই হাতের লেখা যে তাহিরার চিনতে ভুল হলো না বিন্দুমাত্র। চোয়াল শক্ত করলো তাইসির, দাঁতে দাঁত পিষল রাগ নিয়ন্ত্রণের চেষ্টায়। আহসান ভয় ভয়ে শোধায়, আপনার অ্যাক্সিডেন্টের 5 দিন পরেই পাঠিয়েছে ডিভোর্স পেপারস। ডিভোর্স পেপারে ম্যামের স্বাক্ষর দেখে চরম বিস্মিত ও আশ্চর্য হয়েছিলাম। আপনার কন্ডিশন অশোচনীয় থাকায় আর এটা নিয়ে কিছু করতে পারিনি আমরা। ভেবেছি আপনি সুস্থ হয়ে। হাত তুলে থামিয়ে দিল তাইসির। পিনপিনিয়ে নীরবতায় ডুবে গেল কক্ষ জুড়ে। তাইসিরকে এত শান্ত দেখে ভয় পেল তারা। তাইসিরের এই নীরবতা যে ঝড়ের পূর্বাভাস বুঝতে বাকি রইল না কারো। চোখ বন্ধ করে ফেলল তাইসির। সেভাবেই শুধালো, লাস্ট ফ্লাইটে টিকিট কাট ইমিডিয়েটলি। কথা নড়চড় হলে চাকরির সাথে সাথে তোর প্রাণটাও যাবে। মাইন্ডেড। শান্ত অথচ ভয়ঙ্কর গলার স্বর। তারপর চোখ খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ডিভোর্স পেপারটির দিকে। তার তীক্ষ্ণ দৃষ্টি আস্তে আস্তে হিংস্রতায় পরিণত হলো। দুমড়ে মুচড়ে ফেলল পেপারটি। হিংস্র কণ্ঠে চিবিয়ে চিবিয়ে আওড়ায়, How dare you! I'm coming, sweetheart. তোমার কলিজা কতটুকু বড় হয়েছে ইঞ্চি ইঞ্চি করে মেপে দেখতে চাই আমি। I swear, এই দুঃসাহসিকতার জন্য এমন শাস্তি দেব, তাইসির সাফান মির্জাকে ছেড়ে যাবার কথা স্বপ্নে ভাবতেও কলিজা কাঁপবে তোমার। এই মুহূর্তে তাকে ডিসচার্জ করতে ডক্টররা নিষেধ জারি করেছে, কেননা তাইসিরের এখনও ট্রিটমেন্ট বাকি আছে। তবে কে শোনে কার কথা? তাইসির সবার কথা উপেক্ষা করে ঝড়ের বেগে প্রস্থান করলো হসপিটাল থেকে। ওকে বেরিয়ে যেতে দেখে আহসান চটজলদি পিছু পিছু ছুটল আহিলরাও। কামরুজ্জামান মির্জা আর তাবিয়া জাকি হতবম্বের ন্যায় দাঁড়িয়ে রইল জায়গায়। নিজের রুমে বই নিয়ে বসে আছে তাহিরা। চোখ বইয়ে থাকলেও মন প্রাণ মস্তিষ্ক কিছুই নেই সেই খোলা পৃষ্ঠার পাতায়। আজ এক সপ্তাহ হলো তার ফোনটি নিয়ে নিয়েছে আয়ান। কলেজে যাওয়া আসা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহিরা দিন কাটে এই বন্ধ রুমেই। মুমিন শিকদার তারপর থেকে তার সাথে প্রয়োজন ব্যতীত একটি শব্দ উচ্চারণ করে না। আন্না ডাকে তাকে। তাহিরা কষ্ট পায় পরিবারের এই অবহেলায়। কি এমন করলে বাবা মা ভাই আগের ন্যায় কথা বলবে, তার সাথে আদর করবে, স্নেহ করবে, ডাকবে একটিবার? ভিডিওটি ভাইরাল হওয়ার পর আজ এক সপ্তাহ যাবৎ সে প্রতিনিয়ত একাকিত্বে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে এই বন্ধ কামরায়। তাইসিরের সাথে কিংবা নিশাতের সাথে সব যোগাযোগ বন্ধ তার জন্য। নিশাতের সাথেও কথা হয়নি তারপর আর। নিশাতরা বাসায় আসলেও তাকে দেখা করতে দেয়া হয়নি। জানিয়েছে সে নেই শহরে। তাহিরা অনুভব করে এই আবহাওয়ায় তাকে দিন দিন অসুস্থ করে তুলছে। ঠিকঠাক অক্সিজেন নিতে পারছে না, দম বন্ধ লাগছে তার। তাহিরা সজাগ আছিস?
আজ এক সপ্তাহ পর বাবার গলায় নিজের নাম শুনে উৎফুল্ল হয়ে হলো তাহিরা। তড়িঘড়ি করে ছুটে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশে বাবা মা ভাইকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে মুখের হাসি মিলিয়ে গেল নিমেষেই। ওকে উপেক্ষা করেই তারা রুমে ঢুকলো। তাহিরা দাঁড়িয়ে রইল সেভাবেই, আসলে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। মুমিন শিকদার গম্ভীর স্বরে ডাকলেন মেয়েকে। এদিকে আসো। বাবার ডাকে ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। তাহিরার কেমন অস্থির অস্থির লাগছে বুকের ভেতর। হঠাৎ যেন কিসের ভয় জেঁকে বসেছে তার বক্ষস্থলে। তাহিরা কাছে যেতেই মুমিন শিকদার একটি কাগজ ধরিয়ে দিয়ে বলে ওঠে, এটা একটা সই করে দাও। কিসের পেপারস এটা? অজানা শঙ্কায় বুকটা ধক করে উঠল তাহিরার। কম্পিত গলায় জানতে চাইল বাবার কাছে। তিনি অত্যন্ত গম্ভীর স্বরে বলল, ডিভোর্স পেপারস। আশা করি বিনা বাক্যে এখানে সাইন করে দেবে। ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল মেয়েটি, কাঁপছে গোটা তনুময়। কি বলছে তার বাবা? তাহিরা মনে করেছিল সেদিন রাগের মাথায় কথাটি বলেছিল সে, কিন্তু শেষ পর্যন্ত নিঃশ্বাস আটকে আসলো মেয়েটির। তাহিরা কিছু বলতে চাইল, তবে কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের হলো না। তবু বহু কষ্টে বলে ওঠে, আমি সাইন করতে পারবো না বাবা। তোমরা এত নিষ্ঠুর হইও না বাবা। মির্জা সাহেব আসবে, আমার স্বামী আসবে বাবা আমাকে নিতে। তোমরা একটু অপেক্ষা করো তার জন্য। সে আমাকে কথা দিয়েছে সে আসবে ফিরে। তোমার কি মনে হয় সে ফিরবে? সে ফেরার হলে অনেক আগেই ফিরত। তাছাড়া তোমার মনে হয় যে ছেলের জন্য এত কিছু হয়েছে, তার সাথে তোমাকে আমি দেব? তাই বলছি, চুপচাপ সাইন করে দাও, অন্যথায় কঠোর হতে বাধ্য হব আমি। দিশেহারা হলো তাহিরা। বাবার পায়ে পড়ে আকুতি বিনতি করে বলল, তো নিষ্ঠুর তোমরা হইও না বাবা। এত বড় শাস্তি আমায় দিও না। শুধু একটিবার তাকে আসতে দাও, একটা সুযোগ দাও আমায়। তাকে ছাড়া আমি বাঁচবো না বাবা। শুনল না মুমিন শিকদার, গলল না মেয়ের কান্নায়, নিষ্ঠুরভাবে বলে উঠল, আবেগের বশে হারিয়ে ফেলছো নিজেকে। বাবার সামনে এসব বলতে লজ্জা লাগলো না? এসব ছেলেদের ভালো করে চেনা আমার। ভালোই ভালোই স্বাক্ষর করে দাও। চেঁচিয়ে উঠল মেয়েটি। জ্ঞান হারিয়ে ফেলেছে সে। ধীর ধারালো স্বরে বলে ওঠে, স্বামীকে ভালোবাসা পাপ নয় বাবা। আমি ভালোবাসি আমার স্বামীকে। সে আসবে, তোমরা ভুল বুঝছো তাকে। সে কথা রাখতে জানে। কোনো সই টই করবো না আমি। আকস্মিক চর বসিয়ে দিল মুমিন শিকদার। আশ্চর্য হলো সে মেয়ে তার সামনে গলা উঁচিয়ে কথা বলছে। এত অধপতন ঘটেছে মেয়ের। তাহিরা শব্দ করে কেঁদে ফেলল। এই বাবা মাকে বড্ড অচেনা লাগছে তার। কেন করছে এমন? তার অন্যায় কোথায়? কেন এত বড় শাস্তি দিচ্ছে তাকে? মনে মনে প্রার্থনা করলো একবার, শুধু একবার তার মির্জা সাহেব এসে তাকে উদ্ধার করে নিক এই বিপদ থেকে। রোজিনা বেগম নীরবে চোখের জল ফেলছেন। আয়ান বাবার উপরে কথা বলার সাহস করল না। মুমিন শিকদার থমথমে গলায় বলে ওঠে, আজ এটাই সই না করলে আমার মরা মুখ দেখবি। তোর হাতে দুটো অপশন, এখন ডিসিশন তোর হাতে। আমি বেঁচে থাকতে এই ছেলের সাথে সংসার হবে না, আর আমার কথা অমান্য করলে আমার মরা মুখ দেখবি। তাহিরা থমকায়। বাবার মরা মুখ দেখবে সে? তার চেয়ে বরং নিজেই শেষ হোক। কাপা কাপা হাতে ডিভোর্স পেপারে সাইন করে দিল। বুকটা ফেটে যাচ্ছে তার। নিষ্প্রাণ চাহনিতে তাকিয়ে রইল নিজের স্বাক্ষরের ওপরে। আস্তে করে ঢলে পড়ল সেখানেই। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে আমার মেয়েটিকে। কারো নজর না লাগুক। মায়ের কণ্ঠস্বর কর্ণে স্পর্শ করতেই নিজ ভাবনা হতে ছিটকে বেরিয়ে এলো তাহিরা। নিষ্প্রাণ অনুভূতিহীন চোখে আয়নায় নিজেকে একবার দেখল। লাল টুকটুকে শাড়ি, লম্বা চুলগুলো ছেড়ে কানের কাছে গোলাপ গুজে দিয়েছে। মুখে হালকা পাতলা সাজগোজ ও দেখা যাচ্ছে মেহেদি রাঙা দু হাতে লাল কাচের চুড়ি। না, খারাপ লাগছে না তাকে, একদম নতুন বউয়ের মতোই লাগছে। দরজার কাছে মুমিন শিকদারকে দেখে বোনগুলো বেরিয়ে গেল। মুমিন শিকদার এগিয়ে গেল তাহিরার কাছে, ক্ষীণ স্বরে বলল, আজ পর্যন্ত আমি তোদের কাছে কিছুই চাইনি, আজ চাইছি। তুই আমাকে ফিরিয়ে দিস না মা। তুষার ভালো ছেলে, তুই ভালো থাকবি। আমি কথা দিয়েছি ওদের মান সম্মান আমরা নষ্ট করব। আমি কথা দিয়েছি ওদের মান সম্মান নষ্ট করে দিস না। কার জন্য কাঁদছিস তুই? এসেছে সে। বাবা মা কখনো সন্তানের জন্য খারাপ চায় না, আমরাও চাই না। তুই অনেক সুখী হবি মা, আয়। তাহিরা কিছুই বলল না, শুধু তাহিরা তাচ্ছিল্য করে হাসে। তার সুখ সেটা কোথায়?
নিজেই জানে না সে। রোবটের মতো উঠে দাঁড়ালো, ধীরগতিতে এগিয়ে চলল নতুন জীবনের সূচনায়। বিড়বিড় করে আওড়ায়, আপনি শুধু আমার বিশ্বাস ভাঙেননি মির্জা সাহেব, আমার ভালোবাসাকে অপমান করেছেন, অপমান করেছেন আমার অনুভূতিকে, অপমান করেছেন গোটা আমিটাকে। জানি ভালো আছেন, তবুও বলবো ভালো থাকুন। আমাদের আর কোনোদিন দেখা না হোক। ঘৃণা করি আমি আপনি নামক মানুষটিকে, প্রচণ্ড ঘৃণা করি। তাহিরা যত এগোচ্ছে ততই অস্থিরতায় গ্রাস করছে তাকে। বুকের মধ্যে যেন ভারী কিছু চেপে বসেছে। তাহিরার ইচ্ছে করছে দূরে কোথাও পালিয়ে যেতে, যেখানে তাকে জোর করার মতো কেউ নেই, কেউ না। এক অগ্নিপুরুষ হুট করে এসেই তার ছোট্ট সাজানো জীবনটা লণ্ডভণ্ড করে দিল। জোর করে তার জীবনে জড়িয়ে তারপর তাকে ফেলেই উধাও হলো। যেভাবে হাওয়া হয়ে এসেছিল তার জীবনে, সেভাবেই হাওয়া মিলিয়ে গেল সে। এখন বাবা মা নিষ্ঠুরভাবে জোর করে বেঁধে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। চারপাশে এত আনন্দ উল্লাস, সবকিছু বিষাক্ত লাগছে এই মুহূর্তে। তাহিরার মস্তিষ্কে গেঁথে আছে মায়ের কিছু কথা। তখন কিছু অনাকাঙ্ক্ষিত কথা শুনে চমকে সেখানেই দাঁড়িয়েছিল তাহিরা। মেঘনা চলে যেতে ধরে খেয়াল করে তাহিরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে একটি বন্ধ রুমের সামনে। মেয়েটি ফের তাহিরার কাছে এগিয়ে গেল, জিজ্ঞেস করল, কি হয়েছে আপু, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাবে না? তুমি চলে যাও, আমি একটু পর আসছি। জড়িয়ে আসে মেয়েটির কণ্ঠস্বর। কিছুতেই নিজেকে ধাতস্থ করতে পারছিল না সে। মেঘনা চলে গেল। ঠিক তখনই সেই বন্ধ দরজা খুলে বেরিয়ে আসলো রুজিনা বেগম। মেয়েকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। তার মানে কার বিয়ে নিয়ে কথা বলছিলে তোমরা? কাপা কাপা গলায় জিজ্ঞেস করে তাহিরা। রুজিনা বেগম মেয়ের হাত ধরে ওদের রুমে ঢুকলো। তাহিরা অস্থির হয়ে পুনরায় জিজ্ঞেস করলো, তোমরা আমার বিয়ে ঠিক করে ফেলেছো? আমি এতটাই অমূল্য তোমাদের কাছে? কেন করছো তোমরা এসব? আমি শান্ত হও, বসো এখানে, আমি বলছি সবটা। তাহিরা বসলো না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল ঠায়। মসৃণ কালবে টপ টপ করে গড়িয়ে পড়ছে তপ্ত অশ্র। এত তাড়াতাড়ি তার বাবা মা তার বিয়েও ঠিক করে ফেলেছে। রুজিনা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, তোকে নিয়ে আমরা সব সময় ভয়ে থাকি, চিন্তা হয়, না জানি কখন কোন জায়গা থেকে আবার মিথ্যা বদনাম রটে যায়। তোর বাবা তোর চিন্তায় ঠিক মতো ঘুমাতেও পারেন না। তোর মামা ঠিক করেছে এই বিয়ে। ছেলে খুব ভালো, পুলিশ অফিসার, তোকে খুব ভালো রাখবে। আমার ভালোটা তোমরা বোঝো? এতই যখন ভালো চাও, তবে কেন আমাকে নিয়ে পুতুল খেলায় মেতে উঠলে? এর থেকে গলায় পাড়া দিয়ে চিরদিনের জন্য নিঃশ্বাসটাই বন্ধ করে দাও। এটাই বাকি আছে এখন। মায়ের মুখের উপরেই দৃঢ় স্বরে কথাখানা বলে ওঠে তাহিরা। রুজিনা বেগম তেতে উঠল, বাহ, এখন মায়ের মুখের ওপর তর্ক করাও শিখে গেছিস? তো কার জন্য এত চ্যাটাং চ্যাটাং কথা বলছিস? যে রেখে পালিয়ে গেছে তার জন্য? কই, গত 1 মাসে তো তার টিকিটাও দেখতে পেলাম না। হতবাক হয়ে দাঁড়িয়ে রইল তাহিরা। আজকাল বাবা মাকে বড্ড অচেনা লাগে, অসহায় লাগে নিজেকে। চোখের কোণে পানি মুছে অসহায় গলায় বলল, কবে এতটা পাল্টে গেলে মা? এত নিষ্ঠুর হয়েও না মা গো। এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত নই আমি। সারা জীবন তোমরা যেটা বলেছো সেটাই করেছি, যেভাবে বলেছো সেভাবেই চলেছি। এইবার অন্তত রেহাই দাও, একটু শান্তিতে বাঁচতে দাও। রুজিনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলে, পরিস্থিতির শিকার হয়ে কঠোর হতে হয়েছে, বাধ্য হয়েছি মা। আমরা যা করছি তোর ভালোর জন্য করছি। আজকের শুধু দিন তারিখ ঠিক করে রাখবো। এখনই তো বিয়ে দিয়ে তুলে দিচ্ছি না তোকে। পাগলামি করিস না মা, রাজি হয়ে যা। ততক্ষণে দুজন কাজিন রোমে আসে, হাতে শাড়ি গহনা। তাদেরকে দেখে রুজিনা বেগম শুধালো, ওই তো ওরা এসে গেছে, এবার ঝটপট রেডি হ। বর্ণা, ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দে। সে থেকে তাহিরা চুপচাপ, একেবারেই চুপচাপ। লিভিং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে তাহিরা। সামনে চেনা অচেনা অনেকগুলো মুখ। তাদের মধ্যে একটি অর্ধবয়স্ক লোক বলে উঠল, মেয়েকে ছবি দেখে আগে আমরা পছন্দ করে ফেলেছি, এখন ছেলে মেয়ের সামনাসামনি দেখা বা কথা বলা উচিত। তুষার, তোমার কি আলাদা কথা বলার আছে? তুষার এতক্ষণ ড্যাব ডেবিয়ে তাকিয়েছিল তাহিরার দিকে। মেয়েটাকে এত সুন্দর অপূর্ব লাগছে, চোখ সরাতেই পারছে না সে। এতগুলো লোকের মাঝে বসে বেকুবের মতো তাকিয়ে থাকায় লজ্জা পেল নিজেই। তাহিরার থেকে চোখ সরিয়ে বলে, আমার আলাদা কথা বলার প্রয়োজন নেই। তাহিরার বড় মামা বলল, সামনে মেয়ের পরীক্ষা,
পরীক্ষার আগে তুলে দিতে পারবো না ভাইজান। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ তো আপনাদের অজানা নয়। ছেলে যেহেতু মেয়েকে পছন্দ করেছে, আপনাদের আপত্তি না থাকলে আজকে আকাইদ সেরে ফেলে, পরীক্ষা পরেই না হয় তুলে নিব। কি বলো তুষার, তোমার আপত্তি নেই তো? বাবার কথায় তুষার পারে না উঠে লুঙ্গি ডান্স দিতে, তার আবার আপত্তি। সে তো একেবারে 6 পায়ে খাড়া। তুষার পারলে তো এখনই বিয়ে করে সংসার শুরু করে দিত। ওকে এত খুশি হতে দেখে মারিত শুধায়। এত লাফানোর কিছু হয়নি। তুষার কটমট করে তাকালো, তারপর বাবার প্রশ্নের জবাব দিল। আমার কোনো আপত্তি নেই আব্বু। সকলে একত্রিত হয়ে উচ্চারিত করল, আলহামদুলিল্লাহ। অনুভূতিহীন তাহিরা মূর্তির ন্যায় বসে রইল। বুকের ভেতর ক্রমশই ভারী হয়ে উঠছে, যেন হিমালয় পর্বত তার বক্ষস্থল দখল করেছে। বন্ধ চক্ষু যুগল হতে অবিরাম গড়িয়ে পড়ছে তপ্ত অস্ত্র, যেটা অস্ত্র লম্বা ঘোমটার আড়ালে কারোরই নজরে এলো না। হৃদয়ে শূন্যতার হাহাকার সৃষ্টি হয়। বিয়ের কার্যক্রম শুরু হলো। তাহিরা পরনের বস্তু খামছে ধরল। আমার বউয়ের বিয়ে আর আমাকে কেউ নিমন্ত্রণ করলো না। সো স্যাড, বড় কষ্ট পেলাম মনে। চিরচেনা সেই রাশভারী গম্ভীর গলার স্বর শুনে চমকে উঠে তাহিরা তড়িৎ মাথা তুলে চাইল। সদর দরজা পেরিয়ে এগিয়ে আসছে তাইসির, শান্ত অথচ দৃঢ় তার পদচারণা। তাহিরা তাকিয়ে রইল সেই পদচারণ পানে। আজ 1 মাস পর দেখল তার অগ্নিপুরুষকে একেবারে নতুন রূপে। ঘাড় সমান চুলগুলো আর নেই, ইঞ্চির মতো চুল, সাথে সেই সাথে চিরচেনা গেট আপ। এগিয়ে আসে নিজস্ব স্টাইলে, 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে দাঁড়ালো তাহিরার সামনে। তীক্ষ্ণ দৃষ্টিতে বিচরণ করে মেয়েটির সর্বস্তরে। তাইসিরের তীক্ষ্ণ দৃষ্টি দেখে থরথর করে কাঁপতে শুরু করলো তাহিরা। মাথার ঘোমটা পড়ে গিয়েছে সেই কখন, যেটা উপলব্ধি করতে পারেনি তাহিরা। লম্বা খোলা চুল আর শাড়ি চুড়ি পরে বিয়ের সাজে দেখে দৃষ্টিভঙ্গি বদলায় তাইসিরের। তীক্ষ্ণ দৃষ্টিতে হিংস্রতা প্রকাশ পায়, তবে তাহিরাকে ভয় পেতে দেখে বাঁকা হেসে পায়ের ওপর পা তুলে ওর সামনাসামনি সোফায় বসলো। সকলের উদ্দেশ্য করে বলল, আরে আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? বসুন বসুন। তাইসিরকে এই সময় এখানে দেখে অবাকের পাশাপাশি বিরক্ত হলো মমিন শিকদার। তাইসিরকে চেনে না এমন মানুষের ঝুড়ি মেলা ভার। এখানে উপস্থিত সকলেই জানেন তাইসির সাফানকে, শুধু সামনাসামনি দেখা বা কথার সুযোগ হয়নি কখনো। তাই এত বড় একজন উচ্চ পর্যায়ের ব্যক্তিকে এখানে দেখে অনেকেই কৌতূহলী হয়ে তাকিয়ে রয়েছে। তাইসির ভাবনাহীন বসে আছে, দৃষ্টি তার তাহিরার দিকে। তাহিরার দিকে তাকিয়ে তাইসির পা দোলাতে দোলাতে বলে, বিয়ে শুরু করুন কাজী সাহেব, আমার আবার অনেক তাড়া আছে। তাইসিরের এই হেয়ালিপনায় বিরক্ত হয়ে মমিন শিকদার তাড়া দিলেন কাজী জাফরকে। নিয়ম অনুযায়ী শুরু হলো বিয়ে। প্রথম তাহিরাকে কবুল বলতে বলা হলো। 1 বা 2 বার করে কয়েকবার কবুল বলতে বলেও নিরুত্তর তাহিরা। মূলত তার মস্তিষ্ক তাইসিরের দিকে। লোকটা যে এখানে এমনি এমনি আসবে না ঢের জানে সে। তবে তাইসিরকে এত শান্ত দেখে ভাবনায় পড়ে সে ভয়ে কাঁপছে গোটা তনুময়। তাহিরাকে চুপ করে থাকতে দেখে তুষার অনুমতি ছাড়াই মেয়েটির হাতের উপর হাত রেখে বলল, কি ব্যাপার তাহিরা, এনি প্রবলেম? কবুল বলছো না কেন? দেখো সবাই অপেক্ষা করছে তোমার উক্ত বাক্য শোনার জন্য। তুষার তাহিরার হাত ধরায় চমকে উঠল তাহিরা। ভীত নয়নে চাইল তাইসিরের দিকে। চোখাচোখি হতেই ভয়ে গুটিয়ে গেল, হাতটি ঝটফট সরিয়ে নিজের কোলের মধ্যে লুকিয়ে ফেলল। তাইসির এতক্ষণ চুপচাপ বসে থাকলো, মস্তিষ্কে জ্বলে উঠল তুষারের কাজে। বড় বড় পা ফেলে গিয়ে দাঁড়ালো তাহিরার সামনে। খপ করে চেপে ধরল মেয়েটির হাতের কবজি, টেনে তুলে দাঁড় করিয়ে বলল, ড্রামা দেখা শেষ, এবার চলো। বলেই এগোতে চাইল। তুষার তাইসিরের হাত ধরে আটকে দিল। তাহিরাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, এইটা কোন ধরনের ফাজলামি মিস্টার মির্জা? ওকে ছাড়ুন। দ্বিতীয়বার হাত দেয় খেপে গেল তাইসির। খামচে ধরল তুষারের পাঞ্জাবির কলার, ক্রুদ্ধ কণ্ঠে বলল, হাউ ডে ইউ! তোর সাহস হলো কি করে ওর গায়ে হাত দেয়ার? মারিদারও 2টো কাজিন ছাড়িয়ে দিল ওদের। মুমিন শিকদার থমথমে গলায় জিজ্ঞেস করে, আমাদের মান সম্মান নষ্ট করেও শান্তি হয়নি তোমার? এখানে এসে কেন সিন ক্রিয়েট করছো তুমি? কি চাই এখন? আপাতত বউ চাই, খুব প্রেম প্রেম পাচ্ছে, তাই বউ নিতে এসেছি। তাইসিরের তারা উত্তর শুনে বিভ্রান্ত হলেন মুমিন শিকদার। তিনি কটমট করে বলল, তুমি ওকে নিয়ে যেতে পারো না? সেই অধিকার নেই এখন আর। ক্ষমতার জোর অন্য কোনো স্থানে দেখাও, আর ওকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাও। মুমিন শিকদারের কথায় তাইসির দুঃখী দুঃখী মুখে বলল, আপনি এভাবে বলতে পারলেন শ্বশুর আব্বু? দুঃখ পেয়েছি কিন্তু।
ওর হেয়ালিপনায় রেগে গেলেন মমিন শিকদার। বেয়াদবি না করে ওকে ছাড়ো। কিসের ভিত্তিতে, কোন অধিকারে নিয়ে যাবে তুমি? তোমাদের ডিভোর্স অনেক আগেই হয়েছে। তাছাড়া বড় কথা হলো তাহিরা যাবে না তোমার সাথে। তাই ভালোই ভালোই বলছি, ঝামেলা না করে বেরিয়ে যাও। তাইসির তাকালো মেয়েটির দিকে। তাহিরা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। তাইসির দাঁতে দাঁত পিষল, চোয়াল শক্ত করে বলল, ওর সাথে হিসেব নিকেশ তো আমি বাসায় গিয়ে করব। আর কি যেন বলছেন, অধিকার, রাইট? আপনি নিশ্চয়ই জানেন কোনো একজন স্বাক্ষর করলেই ডিভোর্স হয়ে যায় না। ও পূর্বেও আমার বউ ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। আমি মরে গেলেও ওকে আমার পরিচয়ই বাঁচতে হবে। ক্ষমতার অপব্যবহার করে আটকে রাখবে? একজন মেয়ে চায় না তোমার সাথে সংসার করতে, তারপরও তুমি জোরপূর্বক আটকে রাখবে তাকে? মমিন শিকদারের কথায় তাইসির গম্ভীর গলায় শোধায়। ও যে যাবে না নিজের মুখে বলুক। মমিন শিকদার তাকিয়ে রইল তাহিরার দিকে। তাহিরা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি যেতে চাই না। আপনি তাহিরার এই একটি কথাই যথেষ্ট ছিল শান্ত তাইসিরকে অশান্ত করে তুলতে। হিংস্র হাতে থাবা দিয়ে ধরে চুলসহ ঘাড়ের পেছন এতটাই দৃঢ়ভাবে ধরেছে, ব্যথায় কুকিয়ে উঠল তাহিরা। তাইসির দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, অনেকক্ষণ ধরে সহ্য করছি তোর নাটক। খুব সাহস বেড়েছে তোর, তাই না? এই দুঃসাহসিকতার জন্য কঠিন মূল্য চোকাতে হবে তোকে। উপস্থিত অনেকেই বুঝল না আগামাতা কিছুই। মারিদ তুষার আয়ান তড়িঘড়ি করে ছাড়াতে চাইল, তবে কেউ ছাড়াতে পারল না। তাহিরা অনুভব করলো তার মাথার চুল গোড়া থেকে উঠে আসে। তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠল, ফুপিয়ে কান্না বেড়ে শব্দে পরিণত হলো। তাইসির ছেড়ে দিল মেয়েটির ঘাড়ের চুল। ওকে নিয়ে বেরিয়ে যেতে ধরলে তুষার ফের বাধা দেয়। আপনি বেশি বাড়াবাড়ি করছেন মিস্টার মির্জা। ভালোই ওকে ছেড়ে দিন, নয়তো আমি আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। তোর আইন আমার কিছুই ফালাতে পারবে না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাক, নয়তো সারা জীবন বাবা ডাক শোনা থেকে বঞ্চিত করে দেব। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কাঁধে তুলে নিল মেয়েটিকে, বরং লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল দরজার কাছে। মুমিন শিকদার বাধা দিতে চাইলে বাদ সাধল আহসান, ভরসা দিয়ে বলল, তাকে যেতে দিন আঙ্কেল, ভাবির কিছু হবে না। আমি প্রথম দেখলাম স্যার এতটা রেগে যাওয়া সত্ত্বেও কোনো সিন ক্রিয়েট করলো না। কারণ কি জানেন? আপনারা ভাবির আপনজন তাই। নয়তো যাই হোক, ভাবির কোনো ক্ষতি সে করবে না, নিশ্চিন্তে থাকুন। তাইসির গাড়ি থামালো একটি বাংলো বাড়ির সামনে। আশেপাশে তেমন একটা বসতি নেই। তাইসির মেয়েটির হাত ধরে টেনে হিঁচড়ে বাড়ির ভেতরে ঢুকলো। এতটাই শক্ত সেই বাঁধন, মেয়েটির হাতের কাচের চুড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে গেঁথে গিয়েছে তার হাতে। একটি কক্ষে প্রবেশ করে ছিটকে ফেলে দিল খাটের ওপরে। তাহিরা শব্দ করে কেঁদে উঠল। হাত দুটো রক্তে মাখামাখি, চুড়ি ভেঙে গিয়ে গুণাগুণ 4-5টা রয়েছে। তাইসির স্ত্রী গরম করে আনলো, যেটা দেখা মাত্রই তাহিরার রুহ কেঁপে উঠে সে পিছিয়ে যেতে চাইল। তাইসির ওকে টেনে প্রথমে ডান হাতের তড়ায় চেপে ধরলো। চিৎকার করে উঠল তাহিরা। তাইসির থামলো না, একইভাবে পুড়িয়ে দিল মেয়েটির বাঁ হাতটা। তাহিরা ছটফট করতে লাগলো, যন্ত্রণায় কাতরাতে লাগলো বিছানায় পড়ে। তাইসির টেনে তুলল ওকে। ওর হাত দুটো বরফের পাত্রে চুবিয়ে ক্রোধে কাপা গলায় বলে উঠল, বেশি সাহস দেখিয়ে ফেলেছে এই হাত, তাই পুড়িয়ে দিলাম। দ্বিতীয়বার ভুল করলে কবজি সহ কেটে ফেলে দেব। পঙ্গু বউ নিয়ে দিব্যি সংসার করতে পারবো, তবে অবাধ্য বউ নিয়ে নয়। তাহিরা ফুপিয়ে ফুপিয়ে কাছে আর হাতে ফু দিয়েছে। হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল নিজের পুড়ে যাওয়া হাতটির দিকে। থকথকে লাল রং ধারণ করে মুহূর্তেই। আজকে সত্যি নিজেকে বড্ড অসহায় লাগছে। কেউ নেই তার জন্য, যে যার মতো শুধু ব্যবহার করছে তাকে। এই শাস্তি কি আসলে প্রাপ্য সে? তাইসির ভ্রুকুটি করে তাকালো মেয়েটির হাতের দিকে। হাত বাড়িয়ে ধরতে চাইলে ছিটকে দূরে সরে গেল তাহিরা। কম্পিত গলায় বলল, আপনি ছোবেন না আমায়। একটা কাপুরুষ আপনি, যে শুধু কথায় নিজের ক্ষমতা জাহির করে। ঘৃণা করি আমি আপনাকে। দাঁতে দাঁত চেপে তিরিক্ষি মেজাজে বলে উঠল তাইসির, মুখ সামলে কথা বলো, আরো একদম রাগাবে না আমায়। আমি যে আজ কি করব নিজেই জানি না। তাইসির ফের হাত ধরতে চাইলো। তাহিরা চেঁচিয়ে উঠল, বলছি না ছুবি না তুই আমায়। কাপুরুষ তুই একটা। ঘৃণা লাগে আমার। থাকবো না আমি এখানে। বলতে বলতে ছুটে যায় দরজার সামনে। তাহিরা দরজা খুলে বেরিয়ে যেতে ধরলে মেজাজা বিগড়ে গেল তাইসিরের। ঝড়ের বেগে গিয়ে হাত চেপে ধরল মেয়েটির। শক্ত হাতে থাপ্পড় বসিয়ে দিল মেয়েটার গালে। এত দৃঢ়ভাবে মেরেছে যার দরুন ছিটকে পড়ল ফ্লোরে। তাইসির টেনে তুলল তাহিরাকে।
বলিষ্ঠ হাতে চেপে ধরল মেয়েটির গলা। ক্রোধের আগুনে জ্বলছে তার সর্বাঙ্গ, ফলস্বরূপ কাঁপছে গোটা তনু। সে বাজখাই গলায় বলে উঠল, কি মনে করছিস ভালোবাসি তাই সবকিছু সহ্য করব? নেভা। তো সাহস হলো কি করে আমায় ডিভোর্স পাঠানোর? সাইন করলে কিভাবে? করেছে কাঁপেনি? একটু কাঁপেনি? আমাকে ডিভোর্স পাঠিয়ে আবার নতুন নাগর চুটাচ্ছিস, এত সাজগোজ করে তার মনোরঞ্জন করছিস। তখন ঘৃণা কাজ করেনি মনে? সব ঘৃণা আমার বেলায়? ওয়াই? তোকে আমি নিষেধ করেছি না শাড়ি পরতে, চুল খুলে পরপুরুষকে না দেখাতে? কেন শুনলি না আমার কথা? অ্যান্সার মি। তাহিরার নিঃশ্বাস আটকে আসলো, মুখশ্রী লাল হয়ে আসলো। ও চোখ উল্টে ফেলতেই ছেড়ে দিল তাইসির। সঙ্গে সঙ্গে ধপ করে পড়ে গেল ফ্লোরে। অনেকক্ষণ ধরে নিঃশ্বাস নিতে না পারার সাথে সাথে দম ফেরাতে পারল না। কাশতে কাশতে ছটফট করতে লাগলো, কাঁদতে কাঁদতে বলল, আপনি যে একটা অমানুষ কাপুরুষ সেটা আপনার প্রতিটি কাজে স্পষ্ট। এতদিন কোথায় ছিল আপনার এই অধিকার বোধ? স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা সত্ত্বেও যখন মানুষের কটূক্তির ভয়ে ঘরকুনো হয়েছিলাম, লজ্জায় ঘরকুনো হয়েছিল আমার পুরো পরিবার, তখন কোথায় ছিলেন আপনি? আজ কেন ফিরে এসছেন? একটু থামলো মেয়েটি, চোখের পানি মুছতে মুছতে পুনরায় বলে ওঠে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? আপনার মতো একটা অমানুষ কাপুরুষের সাথে দেখা হওয়া, যার কাছে স্ত্রীর সম্মানের ভ্যালু নাই বিন্দুমাত্র। হাতের ক্ষত স্থানের দিকে তাকিয়ে রাগে দুঃখে ঝরঝর করে কথাটি বলল তাহিরা। তার দোষটা কোথায়? কেন সইবে সে সকলের অন্যায় অবিচার? তাইসির এবার কিছুটা শান্ত হলো, শান্ত হওয়ার চেষ্টা করলো। অসুস্থ ছিলাম আমি, হাজবেন্ড নিখোঁজ হলো, খোঁজ নিয়ে জানার চেষ্টা করেছো কখনো? একবার জানতে ইচ্ছে করলো না কোথায় কেমন আছি আমি? বলেছিলাম না ওয়েট করতে? তোমাকে দেখে তো এখন মনে হচ্ছে তখন মরে গেলেই ভালো হতো, তাহলে অন্তত এইসব ফেস করতে হতো না। শান্ত স্বরে বলে ওঠে তাইসির। কণ্ঠস্বরে ছিল কিছুটা ক্লান্তি আর তাচ্ছিল্যে ঠাসা। তাইসির কথা শুনে বুকটা ধক করে উঠল তাহিরার। সে অসুস্থ ছিল, কই কেউ তো জানালো না, কোনো নিউজেও দেখলো না। তাছাড়া 1 মাস ধরে অসুস্থ থাকে কিভাবে? অবিশ্বাস্য ঠেকলো মেয়েটির কাছে। পরক্ষণেই বলে ওঠে, মিথ্যা বানোয়াট গল্প সাজাচ্ছেন কেন? নিজের মান বাঁচাতে পালিয়েছেন, এটা বলতে লজ্জা পাচ্ছেন? তাইসির কথাটার উত্তর দিল না, এক প্রকার ইগনোর করলো। অনুভব করলো আজকে তাহিরা অপ্রয়োজনীয় কথা বলছে বেশি। তার অযথা কথা বাড়াতে ইচ্ছে করলো না। বড় বড় পা ফেলে এগিয়ে গেল আলমারির কাছে। ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে এলো তাহিরার কাছে। ওর সামনে বসলো, প্রয়োজনীয় সবকিছু বের করে ওর হাতে ঔষধ লাগাতে লাগলো। তাহিরার এই আদিক্ষেতা সহ্য হচ্ছে না। নিজেই ক্ষত করে নিজেই সেখানে মলম লাগাচ্ছে। হাত টেনে সরিয়ে ফেললো মেয়েটি। আপনি কি মানুষ? নিজে কষ্ট দেবেন আবার নিজে ক্ষত সারাতে আসবেন? লাগবে না, কোনো অমানুষ জানোয়ারের দয়া লাগবে না আমার। তাহিরার কথায় অগ্নিশর্মা হয়ে তাইসির ক্ষিপ্ত হয়ে ফের দৃঢ় হাতে মেয়েটির গাল চেপে ধরল। তাহিরা ছটফট করে সরাতে চাইল, তবে তাইসিরের মতো শক্তপোক্ত পুরুষটিকে সরিয়ে ফেলা এত সহজ? তাইসির এত রেগে গিয়েছে যে কি করছে খেয়াল নেই তার। ভেবেছিল মেয়েটিকে বোঝাবে, জানাবে নিজের অসুস্থতার কথা, দরকার পড়লে প্রয়োজনে মেয়েটির মান ভাঙাবে। যদিও তার দ্বারা কারো মান ভাঙানো সম্ভব না, তবুও চেষ্টা করবে সে। মেয়েটিকে ভালোবাসে সে এতটুকু তো তাকে করতেই হবে, এবং তাকে ডিভোর্স পেপারস পাঠানোর দুঃসাহস করার জন্য শাস্তিও দেবে। কিন্তু মেয়েটি অতিরিক্ত কথায় তাকে শান্ত থাকতে দিচ্ছে না। তারপর মৃধা বাড়িতে গিয়ে নিজের শান্ত মস্তিষ্কে রক্তক্ষরণ হলো। তার স্ত্রী তার অনুপস্থিতিতে আবার বিয়ে করতে যাচ্ছে, এটা কিছুতেই মানতে নারাজ সে। তারপর আবার এই এত সাজগোজ সে ছেলের জন্য। এতগুলো ভেবে ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে তার রাগ। পরক্ষণে নিভে যাওয়া ক্রোধ দাউ দাউ করে জ্বলে ওঠে, চোখ দুটো অগ্নিদীপ্ত হয়ে ওঠে। তাহিরার মুখে ফের জানোয়ার শব্দটি উচ্চারিত হতেই তার সমস্ত রাগের মাত্রা ছিন্ন হয়ে বিস্ফোরিত সৃষ্টি হলো। মেয়েটির গালের ওপর হাতে আরও দৃঢ়তা প্রয়োগ করল। ভয়ঙ্কর ক্রোধে বজ্রের ন্যায় হুঙ্কার ছাড়ল সে। মুখ সামলাও আরো, নয়তো আমাকে সামলাতে তোমার জন্য কঠিন হয়ে পড়বে। পরপরে ছেড়ে দিল মেয়েটির গাল। নীরব নিস্তব্ধ কক্ষে সেই গর্জন বড্ড ভয়ঙ্কর শোনালো। কেঁপে উঠল তাহিরা, ভীত হয়ে গুটিয়ে গেল সে। স্থির হতে পারছে না তাইসির। ঘর জুড়ে পাগলের মতো পায়চারি করতে লাগলো সে। তাহিরা পুড়ে যাওয়া হাতটি আস্তে আস্তে চলে গেল গলার ওপর। তাইসিরের কঠিন আঙুলের দৃঢ়তায় জ্বালাপোড়া করছে সেখানে, আরও জ্বলছে গালদয়। তাহিরা দৃষ্টি শূন্যে
তার বুকের মধ্যে এক তীব্র যন্ত্রণা ছটফট করতে লাগলো, কাঁদতেও পারছে না সে। তাহিরা অবাক চোখে তাকিয়ে রইল, অথচ দৃষ্টিতে শূন্যতা। তাইসির তার সাথে আগেও রাগ দেখিয়েছে, ধমকাধমকি করেছে, তবে এতটা হিংস্র হতে দেখেনি মেয়েটি। তাইসির নিজের ভয়ঙ্কর ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারছে না কিছুতেই। ইচ্ছে করছে মেয়েটিকে টুকরো টুকরো করে কেটে ফেলতে। কত বড় কলিজা মেয়েটির, তার সামনে বসে অন্য পুরুষকে বিয়ে করতে চেয়েছে। সে জীবিত অবস্থায় তার স্ত্রী অন্য কারো হওয়ার পায়তারা করছে, মরে গেলে কি করবে? এখন মনে হচ্ছে ভুলটা তারই, সে একটু বেশি ফ্রিডম দিয়ে ফেলেছিল মেয়েটিকে। তা না হলে তার স্ত্রী সে এক পাশ নিখোঁজ থাকায় সে কেন বিয়ে করতে যাচ্ছিল? অপেক্ষা করা যেত না তার জন্য? তাইসির আপ্রাণ চেষ্টা করলো নিজের রাগকে কন্ট্রোল করতে, কেননা তার রাগের তোপে মেয়েটিকে ফেলতে চাইছে না। তবে তাহিরার গায়ে লাল টুকটুকে বউয়ের সাজ যেন কিছুতেই শান্ত হতে দিচ্ছে না তাকে। পুনরায় বড় বড় পা ফেলে দাঁড়ালো তাহিরার সামনে। মেয়েটির শরীর থেকে শাড়ি টেনে খুলতে খুলতে দাঁতে দাঁত চেপে ক্ষিপ্ত এবং বিদ্রুপ মাখা গলায় বলল, 1 মাস, মাত্র 1 মাস, 1 মাস ছিলাম না, আর সেই সুযোগে ধেই দিয়ে বিয়ের পিড়িতে বসেছিস। মরতে যেতে নিচ্ছিলাম, সেদিন মরে গেলে তো একদিনও স্বামীর জন্য শোক পালন করতি না। কেমন স্ত্রী রে তুই, স্বামীর জন্য একটি মাসও ওয়েট করতে পারলি না? খোল খোল এই শাড়ি, তোর শরীরে এই শাড়ি জাস্ট আমার মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে। খোল, নয়তো আমি যে কি করব আমি নিজেই জানি না। আকস্মিক এহেন কাজে চমকায় তাহিরা। ততক্ষণে তাইসির শাড়ির পিনগুলো ছুটিয়ে আঁচলে হাত বাড়িয়েছে। তাহিরা শক্ত করে আঁচলটি নিজের বুকের সাথে চেপে ধরে আতঙ্কিত স্বরে বলল,